অভিজ্ঞতা থেকে যে একটা কথা যখন বলি না, পুরা একটা লাইনের মধ্যে থেকে মাস থেকে কয়েকটি শব্দ নিয়ে নিজের মনের মাধুর্য দিয়ে সাংবাদিক ভাইয়েরা এমনভাবে বিকৃত করে, অর্থাৎ আমার বক্তব্যের অবস্থা শেষ। তো দয়া করে এই কাজটি করবেন না। আপনাদের আজকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের ছোট ভাইরা, আমাদের উত্তরসূরিরা, মজনুর রবিনেরা এবং ঢাকা মহানগর নতুন কমিটি, আমি ওদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ওদের অত্যন্ত একটা ভালো কাজ করেছে, যেটা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছে আজকের মত বিনিময় সভায়। সাংবাদিকরা বেশ খোলামেলা কথা বললেন, আমার কাছে ভালোই লাগলো, এটা খুব খারাপ হয়নি। আমি ধন্যবাদ জানাই আমাদের ছোটো ভাইদেরকে। তো আমি প্রথমেই একটা কথা দিয়ে শুরু করব, সেটা হলো আমার ছোটো ভাই সালাম একটা বক্তব্য রেখেছে, বলেছেন নির্বাচনের কথা, যে আমরা শুধু নির্বাচন চাচ্ছি এবং নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতা চলে আসবে। অনেকে ভাবেন, অনেকে বলেন যে এই কথা ভেবে যে নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতা আসবে। দেশবাসী ভাবে, সমস্ত রাজনৈতিক দল ভাবে, যারা দেশ নিয়ে চিন্তা করে তারাও ভাবে যে নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতা আসবে। আমরা কিন্তু এটা ভাবি না। আমরা চাই, আমরা ভাবি নির্বাচন দেশের মানুষের অধিকার। এই অধিকারের জন্যে, ভোট দেওয়ার অধিকারের জন্যে আমরা 70টি বছর আন্দোলন করেছি। নিজের জীবনের অর্ধেক সময় অন্তত আমার এবং আমার মতো যারা আছে তারা জেলখানায় অথবা পলাতক জীবন কাটিয়েছি। আমার নিজের জীবনে বলবো, আমার পরিবারের মধ্যে আমার হয়েছিল 11 বছর জেল, আমার স্ত্রীর 16 বছর জেল, আমার ছোটো ভাইয়ের 8 বছর জেল। এরকম বাংলাদেশে বহু নেতাকর্মীর ভিতরে জেল হয়েছে। তো প্রিয় ভাইয়েরা, তো আমরা যে আন্দোলনটা করছি 17 বছর, এই আন্দোলনে কি একেবারেই কোনো কাজে লাগে নাই? যদি এভাবে একটা কথা ধরেন যে এই বিল্ডিংটা কি উপর থেকে কাটা শুরু হয়েছিল না নিচ থেকে শুরু হয়েছে? নিচ থেকে শুরু হয়েছে, একের পর ইট গাঁথা হয়েছে, একটা বিল্ডিং তৈরি হয়েছে। কেউ যদি ভাবেন যে আমরা একেবারেই আসমান থেকে নাজিল হয়েছি এবং আমরা সমস্ত কিছু আমাদের দখলে, সারা বাংলাদেশ আমাদের সমর্থনে আছে, সুতরাং আমরা যা খুশি তাই করব, এটা কিন্তু খুব ভালো লক্ষণ নয়। নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতা আসবে, এই কথা যারা ভাবেন, সঙ্গে এটা কেমন, এটা যদি ভাবেনই আপনারা, তাহলে এটা কেন ভাবেন না যে বিএনপি একটা অত্যন্ত জনপ্রিয় একটা দল? এটা কেন ভাবেন না? পাশাপাশি বিএনপি ক্ষমতা নাই, এখন নির্বাচন দিলে বিএনপি রিগিং করবে সে অবস্থাও নাই। সুতরাং নির্বাচন দিলেই যদি বিএনপি ক্ষমতা আসে, তাহলে আপনাদের ধরেই নিতে হবে যে বিএনপির নির্বাচনে যাওয়ার মতো মানে জনপ্রিয়তা আছে। ওখানে আপনাদের ভয়টা কেন? জনপ্রিয় একটা দল যদি ক্ষমতায় যায়, আপনাদের অসুবিধা কী? কিংবা আমরা তো বলছি না যে বিএনপি ক্ষমতায় যাবে, যারা ভাবেন আমি তাদের উদ্দেশ্যে বলছি, বিএনপি কখনো ক্ষমতায় যাওয়ার কথা বলে নাই, আজও বলে না, আমিও বলছি না। বিএনপি শুধু নির্বাচন চায়, ভোটের অধিকার চায়, কথা বলার অধিকার চায়। আমরা আদায় করেছি কথা বলার অধিকার। আজকে আমার সামনে অনেকগুলো সংবাদপত্র, অন্তত টেলিভিশন বোধহয় কটা হবে, 30টা টেলিভিশন আছে, আমার মানে সংবাদপত্র 40টার উপরে আছে বোধহয়। একটু ভেবে দেখেন তো, একটু চিন্তা করেন। অবশ্য আপনাদের অনেকের তখন জন্ম হয় নাই। সকালবেলা ঘুম থেকে শুনি সমস্ত পত্রিকা বাতিল হয়ে গেছে, শুধু 4টি পত্রিকা চলবে: ইত্তেফাক, সংবাদ, মর্নিং নিউজ, বাংলার বাণী, না অবজারভার, সরি, এই চলবে। এবং আমরা পত্রিকা খুলে দেখতাম এই পেপারে যেটা লেখা হয়েছে ওই পেপারে তাই লেখা আছে, মানে একই প্রিন্ট, একই রকম। সমস্ত সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিয়েছে, কথা বলার অধিকার কেড়ে নিয়েছে মানুষের। আজকে এই যে এত সাংবাদিক,
এত সংবাদপত্র, এতে অনেক বেকার সমস্যার সমাধান হয়েছে না? দেখেন তো একটু, প্রত্যেক সাংবাদিক একটা সংবাদপত্রে কাজ করেন, বেতনও পান, টেলিভিশনে হোক পত্রিকায় হোক। এই যে একটা সংস্কার, এটা কে করেছিল? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শুধু সংস্কারের কথা বলি আমরা, পার্লামেন্টারি গণতন্ত্র কে দিয়েছিল? দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বহুদলীয় গণতন্ত্র কে দিয়েছিল? আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এগুলো সংস্কার না? কোনোদিন ঘোষণা দিয়েছি আমরা? কোনোদিন বলেছি? জিয়াউর রহমান কখনো বলেছি আমি সংস্কারগুলো করব? শুধু সংস্কার করব, সংস্কার করব, সংস্কার। এক ঢোল পিটেতেই আছে, কিন্তু আওয়াজও হচ্ছে, আস্তে আস্তে আওয়াজ স্থিমিত হয়ে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা, আমার কথা একটু এলোমেলো হতে পারে, দয়া করে সাজায় নিয়েন, আমার একটু ফেভার করেন প্লিজ। দেশের পরিস্থিতি আজকে কেমন? আমার সাংবাদিক ভাইরা ভালো আছেন, কথা বলতে পারেন, কিন্তু একটা সময় ছিল, এই যে কদিন আগে 5ই আগস্টের আগে, এই সাংবাদিক ভাইদের মধ্যেই অনেকেই, এই টেলিভিশনের মধ্যে অনেকে বলতে আমি বলবো 95% সরকারের কথা মধ্যে চলতে বাধ্য হয়েছিলেন। আমি বারবার একটা কথা বলেছি, এই কথাটা আপনাদের অনেকেই বোধ হয় ভালো লাগে না, কিংবা আপনারা বলতে চান না। আমি বারবার বলেছি, বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা আছে, বরাবর ছিল, এখনও আছে, কিন্তু সাংবাদিকদের কোনো স্বাধীনতা নাই। আমার কথাকে বুঝতে পেরেছেন? সাংবাদিকের মালিক, সংবাদ মালিক যদি বলে দেয় কোন সাংবাদিকদের তোমাকে এরই করতে হবে, আওয়ামী লীগ যেটা বলে সেটা তাকে বলতে হবে, এরই করতে হবে, তো তার কি সাধ্য আছে কিছু করার? কিছু করার নেই। আমাদেরকে সেখানে নিয়ে যেতে হবে দেশটাকে, সংবাদপত্রের স্বাধীনতাকে, যে সাংবাদিকরা যেন তার আসল কথাটা জনগণের সামনে তুলে ধরতে পারে। প্রিয় ভাইরা, সংস্কারের কথা বলছেন, করেন, আমাদের কোনো আপত্তি নাই, যতটুকু লাগে করেন, কিন্তু যথাসময়ে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন দেবেন। কিন্তু তার আগে আমরা আমাদের অবস্থান থেকে বারবার বলেছি যে আওয়ামী লীগের প্রেতাত্মাকে রেখে হাসিনা চলে গেছে, কিন্তু তার প্রেতাত্মারা সব রয়ে গেছে। আমার সামনে এখন 8 জনের নাম আছে, আমি এখন বলবো না, সবাই সচিব হিসেবে আজকে মন্ত্রণালয়ে অবস্থান করছে। আবার সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, এত কথার পরেও, এত বিরোধিতার পরও মাত্র 2 দিন অথবা 3 দিন আগে সচিবালয়ে আরেকজন প্রাক্তন সচিবকে, রিটায়ার্ড সচিবকে, বাকশালী সচিবকে নিয়োগ দেওয়া হয়েছে কন্ট্রাক্টে, এই কয়েকদিন আগে, আজকে কালকে অথবা পরশুদিন। এখন বাকশালীদের প্রেতাত্মাকে বগল দাবা করে নিয়ে আপনারা কি সংস্কার করবেন? জাতির কাছে প্রশ্ন জাগে, আমার কাছেও প্রশ্ন জাগে। আমরা কি আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার রাস্তা করে দিচ্ছি? এই যে আজকে বিভেদ, বৈষম্যমূলক কথাবার্তা বলা হচ্ছে, এই কিছুক্ষণ আগে আমাদের ছোট ভাই তো বলা যাবে না এখন, আমাদের ছেলেমেয়েরা, আমাদের ছেলেরা যারা নাকি আন্দোলনের স্ফুলিঙ্গ হিসেবে কাজ করেছে 5ই আগস্ট, এককভাবে তারা এই আন্দোলনকে নিজেদের করে নিতে চায়। কিন্তু আপনারা দেখেছেন, আমরাও দেখেছি, আমরাও জানি যে যখন বিশ্ববিদ্যালয়ের আন্দোলন প্রায় নিভু, তখন কিন্তু প্রাইভেট যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো সামনে এগিয়ে আসে, সাধারণ মানুষ সামনে এগিয়ে আসে, আমরা এগিয়ে যাই। আমাদের বিএনপির রাজনৈতিক কর্মী 462 জন মারা গেছে, এর মধ্যে 462 জন বিএনপি কর্মী মারা গেছে। তো নিশ্চয়ই নেতৃত্বে একজন থাকবে, পিছনে হাজারো লোক থাকবে, কিন্তু এককভাবে কেউ কারো দাবি করা ঠিক না। এতে কিন্তু জনমনে
বিভেদ সৃষ্টি হবে, একের প্রতি অপরের বিদ্বেষ সৃষ্টি হবে। এই যে আমাকে কথা বলতে হচ্ছে, আমি এই কথাটা বলতে বাধ্য এই কারণে ৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি এবং সেটাও একবারে ফ্রন্ট ফাইটে অংশগ্রহণ করেছি, মুখোমুখি যুদ্ধে সামনাসামনি। আমার সঙ্গের বহু সহকর্মী ৭১-এ মারা গেছে, আমার বন্ধুবান্ধব টোটাল মারা গেছে প্রায় ৩ লক্ষ, শহীদ হয়েছে। শহীদের রক্তের দিয়ে লেখা যে সংবিধান, সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। আমরা তোমাদের সিনিয়র হিসেবে, তোমাদের অগ্রজ হিসেবে আমরা কষ্ট পাই যে এটা কি করছে, কথাটা এইভাবে বলাকে ঠিক হলো? ওই সংবিধানে যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিলযোগ্য। যদি নতুন করে সংবিধান লিখতে হয় তাও তো লিখতে হবে আগের অমুক সালের সংবিধান বাতিল করে এই সংবিধান জারি করা হলো, এটা তো লিখতে হবে। তো সুতরাং এই সংবিধানকে সংশোধন করা যাবে। আমি আগের বক্তব্যে একবার বলেছিলাম, একজন খুব আমার উপর ক্ষিপ্ত হয়ে গেছেন, যিনি আমারই আরেক ছোটো ভাই, আমার অত্যন্ত প্রিয়, উনি বাইরে থেকে দেশকে পরিচালনা করার চেষ্টা করছেন, আমার ছাত্র ভাইদেরও পরিচালনা করার চেষ্টা করছেন। উনি খুব ক্ষিপ্ত হয়ে গেছিলেন। আমি বলেছিলাম যে সংবিধান একটি রাফ খাতা নয়, ছুঁড়ে ফেলে দিলাম। তা আমি বলবো আজকে যাদের, যদি কেউ, আমার ভুল হতে পারে, আমি প্রথমেই আমাদের সন্তানদের কাছে, অর্থাৎ যারা এই ঘোষণা দিয়েছেন বৈষম্য ছাত্র আন্দোলনের ভাইদের কাছে, সন্তানদের কাছে অনুরোধ জানাবো, কথাগুলো বোঝার চেষ্টা করবেন, ভুল বুঝবেন না। সেটা হলেই এই ধরনের কথা কিন্তু ফ্যাসিবাদের মুখ থেকেও আসে। কবর দিয়ে দেব, মেরে ফেলবো, কেড়ে ফেলবো, এই সমস্ত কথা কিন্তু ভালো কথা নয়। জাতিকে, আজকে জাতি তাকিয়ে আছে আপনাদের দিকে, আমরাও তাকিয়ে আছি তোমাদের দিকে। তোমাদের মুখ থেকে এই ধরনের কথা আমরা আশা করি না। আমি অন্তত এটুকু বিশ্বাস করি, কিছু লোক বাইরে থেকে সরকার গঠন করে ফেলেছেন, মনে হয় এরকম। তারা আবার বলেনও যে আমাদের সঙ্গে এদেশেও কথাবার্তা হয়, এবং তাদের কথাবার্তার যে ধাঁচ, আজকে আমাদের ছাত্র ভাইদের কথাবার্তার যে ধাঁচ একই রকম। আমরা কি তাহলে ৭১ সালে কি করলাম? আমার প্রশ্ন যে ৭১ সালে জাতি কি করলো? আমরা কি অন্যায় করেছিলাম? আমি জানি একটা পক্ষ বলবে যে হ্যাঁ, ওই দিন পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করে আপনারা অন্যায় করেছেন, বলতে পারেন, স্বাধীনতা আছে। কিন্তু আমরা কি অন্যায় করেছিলাম যুদ্ধ করে, এই দেশকে স্বাধীন করে? বাকশাল কায়েম করলো আওয়ামী লীগ, হাসিনা দেশটাকে 15 বছরে শেষ করে দিল। আমি কালকে বলেছি প্রায় ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছিল। এখান থেকে উদ্ধার করার জন্য তো আমরা 17 বছর আন্দোলন করছি। আমাদের আন্দোলনের, আমাদের কথায় কোনো মূল্য নাই। এককভাবে কোনো মতামত না নিয়ে, সিনিয়রদের সঙ্গে কথা না বলে এই কথা বলে দেওয়া ঠিক হলো? আমি ৭২-এর সংবিধানের সমর্থক নই, আমি ৭১-এর মুক্তিযুদ্ধের রক্তের সমর্থক। আমি মুক্তিযুদ্ধ হয়েছিল বলেই এই সংবিধান, যদি মুক্তিযুদ্ধটা যদি ৭১-এর আগেই শেষ হয়ে যেত, অর্থাৎ ৭১-এর প্রথম দিক শেষ হয়ে যেত, তাহলে সংবিধান লেখা হতো বোধ হয় ৭১-এই। কী করতেন? ডিসেম্বরে আত্মসমর্পণ করলো, তো সুতরাং এই সংবিধানটা করতে হলো। তখন উপায় ছিল না, সংবিধান করতে হলো, দেশ চলতে হবে। তো এইভাবে তো দেশ চলা যায় না, এখন যেভাবে চলতেছে এইভাবে একটা দেশ চলে না। তো সুতরাং প্রিয় ভাইরা, আজকে আওয়ামী লীগের দোসরদেরকে মন্ত্রণালয়ে রেখে, এই যে আগুন লেগেছে না কয়েকদিন আগে এখানে মন্ত্রণালয়ে, তারা কিন্তু আরেকবার আগুন লেগেছিল, জানেন আপনারা এটা? ওই যে চিরাং সিপোর্টের বার্জের মধ্যে আগুন লেগেছিল, মাল বহনকারী বাড়ির মধ্যে 7 দিন পর 2টা বাড়িতে আগুন লেগেছিল। আনসার বিদ্রোহ হলো, আরও কত কিছু হবে, কত কিছু হওয়ার সুযোগ আমরা দিচ্ছি এবং দেব। কেন?
জাতিকে এবং দেশকে দয়া করে বিভেদের দিকে ঠেলে দেবেন না। আমি অনেক কাজ করেছি, অনেক ভালো কাজ করেছি, যদি আমি বলি আমি স্বীকার করব, কিন্তু আমার ভালো কাজ করার বিনিময়ে আমার দেশ এবং জাতিকে আমি বিভক্ত করতে পারি না। সুতরাং প্রিয় ভাইরা, আজকে এই সমস্ত কথাবার্তা আমরা বুঝি, আমরা জানি, এই বয়সটা আমাদেরও ছিল। এই 26 বছর বয়স, 25 বছর বয়স, 24 বছর বয়স, আমার তো একবারে 26 বছর বয়স হয় নাই, একদিন থেকে শুরু হয়েছে, এক মুহূর্তে শুরু হতে আজকে আমাদের 75 বয়স হচ্ছে। তোমাদের একদিন হবে, বুঝতে পারবে। সেদিন যদি কেউ বলে যে আমরা তোমাদের এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিলাম, তখন তোমাদের কেমন লাগবে? সেদিন যদি আজকে বলে, কিংবা দুদিন পরে যদি কেউ বলে যে তোমাদের সংবিধান ছুঁড়ে ফেলে দিলাম, যদি তোমাদের বলবো কেউ আবার চলে আসে নতুন করে, তখন কি হবে? সুতরাং কথাবার্তা বলার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমাদের দেশের একটা ভালো প্রতিবেশী নাই। একটু মাথায় রাখতে হবে যে আমাদের দেশের পাশে যারা আছে তারা কখনো বাংলাদেশকে স্থির থাকতে দিতে চায় না। আমাদের মনে রাখতে হবে যে আমরা ওদেরকে সুযোগ দিতে চাই না, দেবো না। আজকে বাংলাদেশ নিয়ে কত কথা বলতেছে, কেউ কেউ তো চট্টগ্রাম নিয়ে যায়, কেউ লালমনিরহাট নিয়ে যায়, কেউ দিনাজপুর নিয়ে যায়। বাবা, হরিলুটের মাল বাংলাদেশ না, সম্ভব না। তো আমি যেটা বলতে যাচ্ছি এখন, আমাদের এই যে আগুন, এই যে বিদ্রোহ, এই আনসার বিদ্রোহ ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো এমনি এমনি হচ্ছে না, খামাখাই হচ্ছে না, কেউ না কেউ উস্কানি দিচ্ছে, এবং তারা সচিবালয়ে বসে আছে, এবং তারা আজকে এই যারা নাকি আমার উপদেষ্টাবৃন্দ আছেন তাদেরই সহযোগী হয়ে আছেন। কারণ কি, কেউ এই সচিব, কে সেই সচিব, বিভিন্ন সচিব হিসেবে আছেন, সবাইকে কিন্তু আমরা চিনি। এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আমি একটু অন্য কথায় আসি। যে পর্যন্ত বলছি ভাই, কথাবার্তাগুলো একটু সাজায় গুছায় লেখি, নাহলে কিন্তু খবর আছে আবার আমার। তো এই আমাদের এই সালাম বলেছে ছোট ভাই, আবার কে জানি আরেকদিন বলেছে আমাদের সাংবাদিকদের যে সঙ্গে যে আমাদের রিলেশনটা, এই রিলেশনের কথা। তো সাংবাদিকরা ভাই, যখন কোনো সাংবাদিক, আপনার তো মনে আছে আমি 111 গ্রেপ্তার হয়েছিলাম না? কেন গ্রেপ্তার হয়েছিলাম জানেন? এটা অজানা আপনাদের। এটা হেডলাইন দেওয়ার দরকার নাই, কোনো জায়গায় ভিতরে লিখে দিয়েন অনেক কথাগুলো, বাস্তব। আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেল, আমাকে যখন নাকি আমি অ্যারেস্ট করে নিয়ে গেল, তো না আমি আমাকে স্যারেন্ডার করতে বলা হলো, আমি করি নাই। আমি বললাম যে ঠিক আছে, আমি দুদুকে আমার এই করবো, আত্মসমর্পণ করবো। দুদুকে গিয়ে আমি আমার সম্পদ বিবরণী জমা দিলাম। তখন গিয়ে দেখি ওখানে অনেক সাংবাদিক, মির্জা আব্বাস গ্রেপ্তার হবে, কত মজার সংবাদ, সুতরাং ছাপতে হবে। আমি নামগুলো বলবো না, এখানে অনেকেই আছেন। এবং প্রত্যেকটা সংবাদপত্রের মালিক ছিল ভূমিদস্যু। আই এম সরি টু সে, প্রত্যেকটা আমি বলে দিতে পারি, বাই নেম বলতে পারি, এবং প্রত্যেকেই আমার দ্বারা আক্রান্ত। আমি সবাইকে ধরেছিলাম, আমি একটা নাম বলতে পারি, আমি সবাইকে ধরেছিলাম, আটকে দিয়েছিলাম। ফলে সমস্ত সাংবাদিকরা আমার বিরুদ্ধে লিখতে শুরু করলো, এমন লেখা লিখলো, ওয়ানের সময় সবাই ভাবলো খাইছে মির্জা আব্বাস কি জানি কত টাকার মালিক। 20,000 কোটি টাকার খুঁজে পারে বেরিয়ে গেল। আমার কাছে 20,000 কোটি টাকা আছে, টাকা বেরিয়ে গেল। তারা পেল না, এতে আমার এক বন্ধুকে অত্যাচার করলো, সে মারাই গেল। যাই হোক, আমি যেটা বলছিলাম, তো সংবাদপত্রের ভাইদেরকে বলবো যে এই সমস্ত জায়গাগুলোতে সাবধান থাকবেন। একজন লোকের চরিত্র হরণ না করাই ভালো, যাতে একজন লোক, এই যেটা মসজিদের কথাটা বলছি যে আমাদের পরিবার পরিজন আছে, এমন একটা সংবাদ দেবেন না, দিলে যাতে আমরা আমাদের নিজে বিব্রত হই ভালো কথা, কিন্তু পরিবার বিব্রত হবে এমন সংবাদ না দেওয়াই ভালো। ওই যে প্লটের কথা বললেন না, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রথম কালশীতে প্লট দেয়। ওই সময় গিয়াস কামাল চৌধুরী ছিল আপনাদের সাংবাদিক স্টেশনের প্রেসিডেন্ট, ওনার রিকোয়েস্টটা দেয়। এবং আমি তখন সম্ভবত কমিশনার ছিলাম,
আমিও গেছিলাম জায়গাটাতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সঙ্গে ওখানে। অতঃপর যখন সাংবাদিক ভাইরা আসেন আমার কাছে, কে কে আসছিল, এই সোহেল, তো পরবর্তী পর্যায়ে দেশনীতি খালেদার সময় আপনাদের 2-3 জন সাংবাদিক আমার কাছে আসে এবং তাদেরকে আমি খুব স্নেহ করতাম। সাংবাদিক সবাইকে আমি স্নেহ করতাম, কিন্তু তাদেরকে আমি তাদের কথা মতো রাজি হয়ে প্লটগুলো দিলাম। জানেন কি আশ্চর্যের ব্যাপার, আমার বিরুদ্ধে মামলা কিন্তু এখনও চালু। আমি নেক্সট যে ডেট আমার আছে এই মামলার নেক্সট তারিখ আমি যেতে হবে কোর্টে, আমি আপনাদের আমন্ত্রণ জানাবো, আপনারা সবাই থাকবেন ওখানে। যে একটা কত ভুয়া মামলা হতে পারে। 200 সাংবাদিক বোধহয় প্লট পেয়েছে না, 280 জন সাংবাদিক প্লট পেয়েছে। একা আমি আসামি, একা আমি প্লট দিয়েছি। যারা বেনিফিশিয়ারি তারা কেউ তো আসামি হয় নাই। আর যারা বেনিফিশিয়ারি তারা যদি দেখে যে এই মামলা আমাকে গ্রেপ্তার করা হলো, একটি কথা সংবাদপত্র লেখে নাই। এই মামলা আমি কোর্টে হাজিরা দিতে হয়, একটি কথা সংবাদপত্র লেখা হয়নি। তো ভাই, ওরা আমার কদিন আগে আসছিল যে আমাদের একটা প্রোগ্রাম আছে, আপনি একটু যাবেন। আমি ওদেরকে খুব, আপনি জানেন আমি একটু ঢাকার মানুষ, মুখটা খুব খারাপ মাঝে মাঝে, তো সরি তো আমি খুব বিরক্ত হয়ে ওদেরকে রাগ করে কথা বললাম ভীষণভাবে। এই কথাগুলি বলছিলাম, এই কথাগুলি, তোমার কোথায় ছিলাম, এখন কেন আসছো, আর কথা বলেন। তা আমি ওদের নামগুলো আমি কানে কানে বলে দেবো না তোমাদের, এখন না। তো যাই হোক, এখন তোমাদের যেটা কথা হলো যে যেই সাংবাদিক এখনও প্লট পায় নাই, আমার আর প্লট দেওয়ার ক্ষমতা নাই এই মুহূর্তে। তা আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী দিনে এমন করে যাওয়া মন্ত্রী আসবে না যে সাংবাদিক প্লট দেবে, এটা বলে দিচ্ছি। এত সহজ না, এগুলোর জন্য ভাই বুকের জোর লাগে, মনে সাহস লাগে। তো যাই হোক, আমি সবাইকে আবার অনুরোধ করছি যে দয়া করে একটা শেষ করি। প্রথমত, 24-এর আন্দোলনকে কেউ ব্র্যান্ডিং করার চেষ্টা করবেন না। কেউ জাতিকে কোন আপনাদের বক্তব্যের মাধ্যমে, অহংকারী বক্তব্যের মাধ্যমে, যে অহংকারকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। যিনি আজকে বক্তব্য দিয়েছেন, আমি তাকে অনুরোধ জানাবো, আমাদের সন্তান টেলিভিশনের ক্যামেরায় দেখেন আপনি কি বলেছেন এবং এই কথাটা কি ধর্মীয়ভাবে চলে কিনা। অহংকার আল্লাহ তাআলা পছন্দ করেন না। হাসিনা অহংকার করেছিল, পতন হয়ে গেছে। অহংকারী কথাবার্তা বলতো, পতন হয়ে গেছে কিন্তু। সুতরাং এমন কথা না বলাই ভালো যে কথাবার্তা আল্লাহ তাআলা পছন্দ করেন না। এমন কথা না বলাই ভালো যে কথা দেশের মানুষ পছন্দ করবে না। জাতির ভিতরে দয়া করে আপনার বিভক্তি আনবেন না। আমার এটাই হলো কথা। এত কষ্টের অর্জন হাসিনার পতন, সেই কষ্টের অর্জনকে দয়া করে কয়েকজন লোকের ইশারায় কথা বলে, এই বালখিল্যতা করে জাতিকে বিভক্ত করবেন না। এটা আমার সর্বশেষ অনুরোধ। আবারও বলেছি যে ওই সংবিধানটা লেখা হয়েছিল 71-এর 3 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে লেখা সংবিধান। আমাদের গায়ে খুব লাগে। এই সংবিধানে গত স্বাধীনতার পর থেকে পর্যন্ত সংবিধানে চলে আসছে, যারা এই সংবিধানকে যারা মিসইউজ করেছে, যারা অপব্যবহার করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আরে ভাই, মাথায় ব্যথা হলে কি মাথা কেটে ফেলতে হয়? মাথার ব্যথা হলে মাথা কেটে ফেলতে হয় না, ওষুধ খেতে হয়। সুতরাং যারা করেছে অপব্যবহার, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যেটা করা দরকার সেটা করেন। আমরা তো আছি সঙ্গে। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।